হ্যালো স্টুডেন্টস, আজকে আমি আমার এই ভিডিওতে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা ছোট গল্প পাঠ করব এবং তোমাদের সামনে তার কিছু আলোচনা করব। তোমরা অনেকেই শুনেছো যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু সিরিজ খুব বিখ্যাত এবং লালু চরিত্রের ওপর তিনি বহু ছোট গল্প লিখেছেন। আমি এখানে সেরকমই একটা ছোট গল্প নিয়ে আজকে আলোচনা করব। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যে কোনো গল্প, যে কোনো কবিতা আলোচনা করার আগে কবি বা লেখক সম্পর্কে কিছু বলিনি, কিন্তু এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমি আজকে কিছু বলবো না, কারণ তোমরা আমার আগের ভিডিওতে যেখানে আমি পথের দাবি উপন্যাস আলোচনা করেছি সেই ভিডিওটা যদি তোমরা দেখে নাও, সেখানকার লেখক পরিচিতি বা উপন্যাসিকের পরিচয় সম্পর্কে যে কথা আমি বলেছি সেটা যদি একটু দেখো তাহলে তোমাদের সেই প্রয়োজনীয়তা মিটে যাবে। তাই আমি আর রিপিট করছি না। তোমাদের প্রয়োজন যাদের, তোমরা অবশ্যই আমার ওই ভিডিওটার প্রথম পর্বটা দেখে নেবে, তাহলে তোমরা লেখক সম্পর্কে অনেক বিষয় জানতে পেরে যাবে। তাহলে আজকে আমি আর ওইসব বিষয়ে না গিয়ে সরাসরি আমাদের পাঠ্য বিষয়ে চলে যাচ্ছি। চলো আমরা তাহলে আজকে পাঠ করি। আমাদের আজকের পাঠ্য বিষয় লালু। ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল, তার নাম লালু। অর্ধ শতাব্দী পূর্বে, অর্থাৎ সে এতকাল পূর্বে যে তোমরা ঠিকমতো ধারণা করতে পারবে না। আমরা একটা ছোট বাংলা স্কুলের এক ক্লাসে পড়তাম। আমাদের বয়স তখন 10-11। তার মানে বোঝা যাচ্ছে যে গল্পকথক প্রায় অর্ধ শতাব্দী আগেকার কোনো একটা গল্প বলছেন, যেখানে তিনি তার ছোটোবেলাকার লালুর তার ক্লাসমেট লালু সম্পর্কে কথা বলছেন। যে লালু তার সাথে এক স্কুলে এক ক্লাসে পড়তো এবং স্কুলটা ছিল একটা বাংলা স্কুল, বাংলা মিডিয়াম স্কুল। আমাদের বয়স তখন 10-11, অর্থাৎ গল্পকথক বা লালুর বয়স তখন 10 কিংবা 11 বছর বয়স। মানুষকে ভয় দেখাবার, জব্দ করবার কত কৌশলই যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই। ওর মাকে রবারের সাপ দেখিয়ে একবার এমন বিপদে ফেলেছিল যে তিনি পা মচকে প্রায় 7-8 দিন খুঁড়িয়ে চলতেন। তিনি রাগ করে বললেন ওর একজন মাস্টার ঠিক করে দিতে। সন্ধেবেলায় এসে পড়াতে বসবেন, ও আর উপদ্রব করতে সময় পাবে না। তার মানে লালু মানুষকে ভয় দেখিয়ে, মানুষকে বিপদে ফেলে আনন্দ পেত, কিন্তু এমনটা নয় যে তাদের ক্ষতি করবার চেষ্টা তার মধ্যে ছিল। সে একটু মজা করতে ভালোবাসতো। এটাই হচ্ছে লালুর একটা চরিত্রগত বৈশিষ্ট্য আমরা এখানে পাচ্ছি। খুব দুষ্টু প্রকৃতির একটা দামাল ছেলে লালু। আর তার নির্ভীকতার পরিচয় আমরা অন্যান্য বহু গল্পে পেয়েছি, এখানেও কিছুটা পাবো। যাই হোক, তা এই লালু একবার তার মাকে রবারের সাপ দেখিয়ে এমন ভয় পাইয়েছিল যে তিনি পড়ে গিয়ে পা মচকে এমন বিশ্রী ব্যাপার হয়েছিল যে তিনি আর 7-8 দিন খুঁড়িয়ে চলেছেন। তাই তিনি বেজায় রেগে গেছেন ছেলে লালুর প্রতি। তাই তিনি তার জন্য একটা মাস্টার ঠিক করতে বলেছেন, অর্থাৎ মাস্টার মশাই, গৃহশিক্ষক, যিনি সন্ধেবেলা এসে তাকে পড়াতে বসবেন। ফলে লালু আর কোনো রকম উপদ্রব জ্বালাতন করার কোনো সময় পাবে না। শুনে লালুর বাবা বললেন না, তার নিজের কখনো মাস্টার ছিল না। নিজের চেষ্টায় অনেক দুঃখ সয়ে লেখাপড়া করে এখন তিনি একজন বড় উকিল। ইচ্ছে ছিল ছেলেও যেন তেমনি করেই বিদ্যা লাভ করে। তার মানে লালুর যিনি বাবা একজন উকিল, তিনি বিখ্যাত বড় একজন উকিল, সেই বাবা কিন্তু রাজি হলেন না এই বিষয়ে। কারণ কি, তিনি খুব দুঃখ সহ্য করে, খুব কষ্ট করে তিনি এত বড় হয়েছেন, পড়াশোনা করে এত বড় হয়েছেন। তাই তার ইচ্ছা ছেলেও এইভাবে বিদ্যা লাভ করবে। তার নিজের চেষ্টায় তিনি এত বড় হয়েছেন। তার কখনো নিজের মাস্টার ছিল না বা শিক্ষক ছিল না, গৃহশিক্ষক ছিল না। তাহলে ছেলের বেলাতেও প্রয়োজন নেই বলেই তিনি মনে করেন। ইচ্ছে ছিল ছেলেও যেন তেমনি করেই বিদ্যা লাভ করে। কিন্তু শর্ত হলো এই যে যেবার লালু ক্লাসের পরীক্ষায় প্রথম না হতে পারবে তখন থেকে থাকবে ওর বাড়িতে পড়ানোর টিউটার। কিন্তু লালুর বাবা যখন মায়ের কাছে এই কথা শুনলেন তখন তিনি বললেন কি যে হ্যাঁ ঠিক আছে, লালুর জন্য তিনি একজন টিউটার রাখতে পারেন, কিন্তু কখন রাখবেন? যেবার লালু পরীক্ষায় প্রথম হবে না। তাহলে লালুর বাবার এই বক্তব্যের মধ্যে দিয়ে আমরা লালুর কোন চরিত্রগত বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি? লালু দুষ্টু, লালু দামাল, কিন্তু লালু মেধাবী ছাত্র। তা না হলে যেবার সে পরীক্ষায় প্রথম হবে না এ কথা বাবা বলতেন না। কাজে বোঝা যাচ্ছে যে লালু প্রত্যেকবার পরীক্ষায় প্রথম স্থান অধিকার করত।
এটা যেবার ব্যতিক্রম হবে সেবারই তিনি তার জন্য মাস্টার রাখবেন। সে যাত্রা লালু পরিত্রাণ পেলে, পরিত্রাণ মানে ছাড় পেয়ে যাওয়া, কিন্তু মনে মনে রইল ও মার ওপর চোটে, কারণ উনি তার ঘাড়ে মাস্টার চাপানোর চেষ্টায় ছিলেন। সে জানতো বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা সমান, কারণ লালু মাস্টারমশাইকে, মানে মাস্টারমশাই যদি বাড়িতে আসেন তার কাছে একটা পুলিশ, কেন পুলিশ, মাস্টারমশাই তাকে সন্ধ্যেবেলা আটকে রাখবে, তাকে একটা পাহারা দেবে, এরকম একটা ধারণা তার। তাই পুলিশ ডেকে আনার মাস্টারমশাই ডেকে আনার মধ্যে কোনো পার্থক্য লালু দেখতে পাচ্ছেন না। মায়ের এই প্রস্তাবটা তার কাছে খুব বিরক্তিকর এবং খুব রাগের উদ্রেক ঘটালো। সে মায়ের ওপর কিন্তু খুব রেগে রইল, চটে রইল। লালুর বাপ ধনী গৃহস্থ, বছর কয়েক হলো পুরনো বাড়ি ভেঙে তেতলা বাড়ি করেছেন। লালুর বাবা সম্পর্কে আমরা কি জানতে পাচ্ছি, একজন গৃহস্থ ধনী, গৃহস্থ মানে যিনি গৃহী, যিনি স্ত্রী সন্তানদের নিয়ে ঘর সংসার করছেন, এমন একটা মানুষ, গৃহ করেন যিনি, গৃহস্থ। আর ধনী মানে তার অর্থে কোনো অভাব নেই, অর্থ আছে। বছর কয়েক হলো পুরনো বাড়ি ভেঙে তিনি একটা 3 তলা বাড়ি করছেন। সেই অবধি লালুর মায়ের আশা গুরুদেবকে এ বাড়িতে এনে তার পায়ের ধুলো নেন। মানে যেহেতু 1 তলা বাড়ি ভেঙে 3 তলা বাড়ি হয়েছে, লালুর মায়ের মনে স্বাদ হয়েছে যে তার গুরুদেব যখন আসবেন, মানে এই বাড়িতে তিনি একটু পায়ের ধুলো দিলে তার এই বাড়ি পবিত্র হয়ে উঠবে। আগেকার দিনের মানুষের এরকম একটা ধারণা ছিল, এখনও গুরুদেবদের মানুষ মানে, এবং তাদের পায়ের ধুলো বাড়িতে পড়লে বাড়ি পবিত্র হয়ে যাবে বলে মানুষ মনে করে। লালুর মাও সেই রকম একটা ধর্মনিষ্ঠ এবং ধর্মপ্রাণা মহিলা ছিলেন। কিন্তু তিনি বৃদ্ধ, ফরিদপুর থেকে এত দূরে আসতে রাজি হন না। ফরিদপুর বাংলাদেশের একটা জায়গা, সেই বাংলাদেশ থেকে এই জায়গায় অনেকটা দূর, লালুদের বাড়ি যেখানে, সেই জায়গাটা অনেকটা দূরত্বটা অনেকটা বেশি, তাই তিনি অত দূর থেকে এখানে আসতে রাজি হননি। এ যাবৎ তিনি এসে উঠতে পারেননি। কিন্তু এইবার সেই সুযোগ ঘটেছে। স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে কাশী এসেছেন, সেখান থেকে লিখে পাঠিয়েছেন ফেরবার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন। তাহলে আমরা এই অংশে দুটো বিষয় জানতে পাচ্ছি। লালুর মায়ের গুরুদেবের নাম কি? স্মৃতিরত্ন, এবং তিনি ফরিদপুরে থাকেন। আর আরেকটা বিষয় জানতে পাচ্ছি না, লালুর মায়ের নাম হচ্ছে নন্দরানী, এবং গুরুদেব আবার কোথায় এসেছেন না, কাশীতে এসেছেন। কি উপলক্ষে? সূর্যগ্রহণ উপলক্ষে। আগেকার দিনে তো তোমরা জানো যে গ্রহণ উপলক্ষে পুজো আর্চা হতো, বিভিন্ন রকম অর্চনা, পুজো, দেবতাদের পুজো, সূর্য দেবতার পুজো, এইগুলো হতো। কাশীতে গঙ্গা স্নান করবেন এবং সূর্যের পুজো করবেন, এমন একটা উদ্দেশ্যে হয়তো তিনি কাশী এসেছেন, এবং ফেরার পথে তিনি নন্দরানীর বাড়িতে পায়ের ধুলো দিয়ে যাবেন। লালুর মার আনন্দ ধরে না, উদ্যোগ আয়োজনে ব্যস্ত। এতদিনে মনস্কামনা সিদ্ধ হবে। মনস্কামনা মানে মনের ইচ্ছা। লালুর মা প্রচণ্ডভাবে ব্যস্ত। উদ্যোগ মানে, আয়োজন এবং উদ্যোগের মধ্যে খুব একটা যে পার্থক্য আছে তা নয়, মোটামুটি একই রকমের একটা মিনিং। খুবই আয়োজন তিনি শুরু করে দিয়েছেন, খুব ব্যস্ত তিনি, এবং তার এতদিনের মনের বাসনা পূরণ হবে, গুরুদেব এসে পায়ের ধুলো দেবেন, খুব একটা মানে সাজো সাজো রব শুরু হয়ে গেছে। গুরুদেবের পায়ের ধুলো পড়বে, বাড়িটা পবিত্র হয়ে যাবে। নিচের বড় ঘরটা থেকে আসবাবপত্র সরানো হলো, নতুন ফিতের খাট, নতুন শয্যা তৈরি হয়ে এলো। গুরুদেব শোবেন। এ ঘরেরই এক কোণে তার পুজো আহ্নিকের জায়গা হলো, কারণ তেতলার ঠাকুর ঘরে উঠতে নামতে তার কষ্ট হবে। তাহলে গুরুদেবের জন্য কোন জায়গাটা স্থির করে দেওয়া হলো? নন্দরানী কি করেছিলেন না, 3 তলা বাড়ির সব থেকে নিচে যে ঘরটা, সেখানে আসবাবপত্র যা ছিল, মানে ফার্নিচার যেগুলো ছিল, সেগুলো সরিয়ে তিনি কি করলেন না, গুরুদেবের জন্য একটা খাট পাতলেন এবং এক কোণে তার পুজো আহ্নিক করবার ব্যবস্থা করে দিলেন, সমস্ত আয়োজন করে দিলেন। কারণ কি না, 3 তলা বা 2 তলায় উঠতে গুরুদেবের কষ্ট হতে পারে, এবং সেই জন্য এই 1 তলায় তার ব্যবস্থা। ওকে, দিন কয়েক পরে গুরুদেব এসে উপস্থিত হলেন। কিন্তু কি দুর্যোগ! দুর্যোগ বলতে মানে প্রাকৃতিক বিপর্যয় যাকে বলে। আকাশ ছেয়ে কালো মেঘের ঘটা, যেমন ঝড় তেমন বৃষ্টি, আর বিরাম নেই। এদিকে মিষ্টান্নাদি তৈরি করতে, ফল ফুল সাজাতে লালুর মা নিঃশ্বাস নেবার সময় পান না। তারই মধ্যে স্বহস্তে ঝেড়ে ঝুড়ে মশারি গুঁজে দিয়ে বিছানা করে গেলেন। নানা কথাবার্তায় রাত হয়ে গেল। পথশ্রমে ক্লান্ত গুরুদেব আহারাদি সেরে শয্যা গ্রহণ করলেন। শয্যা মানে বিছানা। চাকর বাকর ছুটি পেলে
সুকোমল শয্যার পরিপাট্যে প্রসন্ন গুরুদেব মনে মনে নন্দরানীকে আশীর্বাদ করলেন। আচ্ছা, শয্যা মানে বলেছি, পরিপাট্য মানে খুব গোছানো, প্রসন্ন মানে খুব খুশি হওয়া। তাহলে কি দেখা যাচ্ছে, গুরুদেব এসেছেন বলে নন্দরানীর সমস্ত কাজ, গুরুদেবের জন্য যে কাজ, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা, তার জন্য মিষ্টি তৈরি করা, সমস্ত নিজে হাতে করছেন। তাই সমস্ত খুব ব্যস্তভাবে তিনি করছেন এবং নিখুঁতভাবে করছেন। এরপর রাত্রিবেলা তার খাট গুছিয়ে মানে বিছানা করে দিয়ে তাকে মশারি গুজে সমস্ত ব্যবস্থা করে নন্দরানী গেলেন এবং আহার শেষ করে, আহারাদি মানে আহার পর্ব শেষ করে গুরুদেব কি করলেন না শুতে এসেছেন। সুকোমল মানে খুব নরম, আর নরম বিছানার খুব সুন্দর পরিপাটি করে সাজানো দেখে গুরুদেব খুব খুশি হলেন এবং মনে মনে কি করলেন না নন্দরানীকে আশীর্বাদ করলেন। আচ্ছা, তোমাদের আমি আগেও বলেছি, এখনও বলছি, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা ঘটনা কিন্তু খুব ভালো করে পড়বে এবং খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবে। তোমরা যখন উত্তর লিখবে উক্তি পরিবর্তন করবে, অর্থাৎ মানে যেভাবে বলা হয়েছে সেভাবে না বলে একটু ঘুরিয়ে বলবে, কিন্তু যতটা পারবে চেষ্টা করবে বইয়ের লাইনগুলো বা বইয়ের শব্দগুলোকে চয়ন করে নেওয়ার, ঠিক আছে? আচ্ছা, কিন্তু গভীর রাতে অকস্মাৎ তাঁর ঘুম ভেঙে গেল। ছাদ চুইয়ে মশারি ফুঁড়ে তার পরিপুষ্ট পেটের উপর জল পড়ছে। গুরুদেব তো সুখনিদ্রা যাচ্ছিলেন, কিন্তু মাঝরাতে কি হলো, তার ঘুম ভেঙে গেল। অকস্মাৎ মানে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। ছাদ চুইয়ে মশারি ফুঁড়ে তার সুপরিপুষ্ট কেন বললো, মানে খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে, একদম পরিপুষ্ট হয়ে পেটটা বেশ উঁচু হয়ে আছে, সেইখানে জল পড়ছে। উফ, কি ঠান্ডা সে জল! শশব ব্যস্তে বিছানার বাইরে এসে পেটটা মুছে ফেললেন। বললেন, নতুন বাড়ি করলে নন্দরানী, কিন্তু পশ্চিমের কড়া রোদে ছাদটা এর মধ্যে ফেটেছে দেখছি। শশব ব্যস্ত মানে প্রচণ্ডভাবে ব্যস্ত হয়ে যাওয়া। খুব ব্যস্ত হয়ে তিনি বিছানার বাইরে এসে কী করলেন না তার পরিপুষ্ট পেটে যে জলটা পড়েছে, ঠান্ডা জলটা, সেটা মুছে ফেললেন। আর মনে মনে কি বললেন যে নন্দরানী খুব ভালো মানে বাড়ি করেছ, কিন্তু পশ্চিমের কড়া রোদে তোমার ছাদটা এর মধ্যে ফেটেছে। তার মানে বোঝা যাচ্ছে পশ্চিমে, মানে আমাদের বাংলার পশ্চিম দিকের কোনো একটা জায়গায় বাস করছেন এই নন্দরানী। যাই হোক, সেরকম জায়গায় নন্দরানী যখন বাস করছেন, সেখানে ছাদটা নষ্ট হয়ে গেছে প্রচণ্ড কড়া রোদে। ফিতের খাট ভারী নয়, মশারি শুদ্ধ সেটা ঘরের আর এক ধারে টেনে নিয়ে গিয়ে আবার শুয়ে পড়লেন। কিন্তু আধ মিনিটের বেশি নয়, চোখ দুটি সবে বুঝেছেন, অমনি দু চার ফোঁটা তেমনি ঠান্ডা জল টপ টপ করে পেটের দিকে ঠিক সেই স্থানটার উপরেই ঝরে পড়ল। আর এবার ভদ্রলোক কী করেছিলেন যে তার ফিতের খাট, আমরা আগেই শুনেছি ফিতের খাট সাজিয়েছে, ফিতের খাটটা খুব একটা ভারী হয় না, তো সেই জন্য তিনি মশারি শুদ্ধ খাটটাকে ঘরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে টেনে নিয়ে গেলেন। আবার শুয়েছেন আরাম করে, আধ মিনিটের বেশি ঘুমোতে পারেননি, চোখটা সবে বুঝেছেন, ঠিক আবার দু চার ফোঁটা জল ঠিক তার সমান, মানে যে জায়গাটায় পড়েছিল পেটের ঠিক সেই জায়গাটায় আবার পড়ল। স্মৃতিরত্ন আবার উঠলেন, আবার খাট টেনে অন্য ধরে নিয়ে গেলেন, বললেন, ইহ, ছাদটা দেখছি কোণ থেকে ও কোণ পর্যন্ত ফেটে গেছে। আবার শুলেন, আবার পেটের উপর জল ঝরে পড়ল। আবার উঠে পেটের জল মুছে খাটটা টেনে নিয়ে আর এক ধারে গেলেন, কিন্তু শোয়া মাত্রই তেমনই জলের ফোঁটা। আবার টেনে নিয়ে আর এক ধারে গেলেন, কিন্তু সেখানেও তেমনই। এবার দেখলেন বিছানাটাও ভিজেছে, শোবার জো নেই। স্মৃতিরত্ন বিপদে পড়লেন। বুড়ো মানুষ, অজানা জায়গায় দৌড় খুলে বাইরে যেতেও ভয় করে, আবার থাকাও বিপজ্জনক। কি জানি, ফাটা ছাদ ভেঙে হঠাৎ মাথায় যদি পড়ে। ভয়ে ভয়ে দৌড় খুলে বারান্দায় এলেন। সেখানে লণ্ঠন আর একটা জ্বলছে বটে, কিন্তু কেউ কোথাও নেই, ঘোর অন্ধকার। তার মানে দেখা যাচ্ছে সমস্ত রাত ভোর এই স্মৃতিরত্ন মহাশয় কী করেছেন না ঘরের চারটে প্রান্তে খাটটাকে ঘুরিয়ে গেছেন, টেনে টেনে। টানাটা সহজ, যেহেতু একটা হালকা ফিতের খাট, তিনি ঘুরিয়েছেন, কারণ তার মনে হয়েছে ছাদ ফেটে জল পড়ছে, তাহলে যদি খাটটা সরিয়ে নিয়ে যায় তাহলে ছাদের জলটা আর পড়বে না। এইভাবে তিনি খাটটা বারে বারে সরিয়েছেন, কিন্তু বারে বারে পেটের ওই একই স্থানে জল পড়েছে। লাস্ট পর্যন্ত যখন চারবারে তিনি ফেলিওর, তখন তিনি কী ভাবলেন যে একেবারে ছাদটা শেষ হয়ে গেছে, আর কোনো জায়গা বোধহয় বাকি নেই, ওই ফুটো দিয়েই জলটা চুইয়ে চুইয়ে পড়ছে। তিনি কি করবেন কিচ্ছু ভেবে পাচ্ছেন না। একই অজানা অচেনা একটা জায়গা, তার উপর গভীর রাত, বা
অন্ধকার, কি করবেন কিছুতেই কোথাও একটা মানে তার মনের মধ্যে আসছে না যে তিনি কি করতে পারেন। আবার ঘরে থাকতেও তার ভয় করছে, কেন যদি ছাদটা ভেঙে মাটিতে পড়ে, যার 4টে দিকে তিনি সরেছেন তা সত্ত্বেও তার মধ্যে জল পড়ছে, তাহলে নিশ্চয়ই পুরো ছাদটাই ফুটো হয়ে গেছে, যে কোনো সময় দুর্যোগের রাতে ছাদটা মাথায় ভেঙে পড়তে পারে। তার ভয় হলো, তিনি কি করলেন, দৌড় খুললেন, মানে দরজাটা খুললেন, খুলে বাইরে এলেন। সেখানে একটা লণ্ঠন জ্বলছিল, কেউ কোথাও ছিল না, খুব অন্ধকার, যেমন বৃষ্টি তেমনই ঝোড়ো হাওয়া, দাঁড়াবার জোকি, কোথায় চাকর বাকর, কোন ঘরে শোয় তারা কিছুই জানেন না। তিনি চেঁচিয়ে ডাকলেন, কিন্তু কারো সাড়া মিলল না। একধারে একটা বেঞ্চি ছিল, লালুর বাবার গরিব মক্কেল যারা তারাই এসে বসে। গুরুদেব অগত্যা তাতেই বসলেন। তার মানে বাইরে একটা শুধুমাত্র একটা বেঞ্চি রাখা ছিল, যেখানে লালুর বাবার মক্কেলরা এসে বসে। আমরা আগেই জেনেছি লালুর বাবা পেশায় একজন উকিল, তাহলে স্বাভাবিকভাবে মক্কেলরা আসবে। মক্কেল মানে তার কাছে যারা কাজের জন্য আসে সেই সব ব্যক্তিরা, তাদের বসার জন্য একটা বেঞ্চি রাখা থাকে বাইরে। এবং ভদ্রলোক আর চাকর বাকরদের ডাকাডাকি করে যখন পেলেন না, তিনি ওই বেঞ্চটাতে এসে বসে পড়লেন। গুরুদেব অগত্যা তাতেই বসলেন। আত্মমর্যাদার যথেষ্ট লাঘব হলো, অন্তরে অনুভব করলেন, কিন্তু উপায় কি? আত্মমর্যাদা মানে নিজস্ব মর্যাদা, মান সম্মান। একজন গুরুদেব মানুষ, তিনি বাইরে মক্কেলদের বেঞ্চে গিয়ে বসবেন, এটা সত্যিই আত্মমর্যাদায় লাগবে তার ক্ষেত্রে, তার মতো গুরুদেবের ক্ষেত্রে সেটা লাঘব হলো। লাঘব হলো মানে কমে গেল, ঠিক কথা, সেটা অন্তরেও তিনি অনুভব করেছেন, অন্তর মানে মনের ভেতর করেছেন, কিন্তু উপায় নেই। এদিকে উত্তরে বাতাসে বৃষ্টির ছাটের আমেজ রয়েছে, উত্তর দিক থেকে যে বাতাস বইছে সেখানে প্রচণ্ডভাবে বৃষ্টির ছাট আসছে গায়ে, শীতে গা শিরশির করে। কোচার খুঁটটা গায়ে জড়িয়ে নিয়ে পা দুটো যথাসম্ভব উপরে তুলে যথাসম্ভব আরাম পাওয়ার আয়োজন করে নিলেন। তার মানে ধুতি পরা ছিল, ধুতির একটা খুঁট খুলে তিনি কী করলেন, গায়ে জড়িয়ে নিলেন, কারণ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর পাটাকেও যতটা পারলেন ভেতরে ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করলেন, যাতে পুরোটাই মানে মোটামুটি ধুতির তলায় তিনি নিয়ে নিতে পারেন, করে নিলেন। নানাবিধ শ্রান্তি ও দুর্বিপাকে দেহ অবশ, শ্রান্তি মানে ক্লান্তি, এবং দুর্বিপাকে বিভিন্ন রকম মানে টানা পড়েন সারাটা দিন, সমস্ত কিছু দেহ অবশ মানে প্রচণ্ড পরিশ্রমে দেহেও একটা অবশ হয়ে আসছে, ক্লান্ত লাগছে ভীষণ। মন তিক্ত, মন তিক্ত কেন, মন তেতো হয়ে গেছে, বিষয়টা আর ভাল লাগছে না। ঘুমে চোখের পাতা ভারাতুর, চোখটা ভারী হয়ে আসছে ঘুমে, মানে চোখের পাতা ভারী হয়ে আসছে। অনভ্যস্ত গুরুভোজন, অনভ্যস্ত গুরুভোজন মানে একটু বেশি খাওয়া, গুরুভোজন মানে বেশি খেয়ে ফেলা। অনভ্যস্ত বলতে তার অভ্যাস নেই, বোঝা যাচ্ছে। ও রাত্রি জাগরণ, এবং রাত্রি জাগছেন, মানে প্রায় রাত হয়ে গেছে, শেষ রাত হতে চললো। দু একটা অম্ল উদ্গারের আভাস দিলে, অম্ল উদ্গার মানে অম্বল হয়ে যাওয়া, মানে ঢেকুর তুলছেন এবং একটু টকটক ভাব লাগছে। উদ্বেগের অবধি রইল না, অবধি মানে শেষ, উদ্বেগ হচ্ছে মানে চিন্তা হচ্ছে কি হবে এবার। হঠাৎ এমন সময় অভাবনীয় নতুন উপদ্রব, আবার এক অশান্তি এসে জুটল। অভাবনীয় কেন, তিনি ভাবতেই পারেননি এমনটা হতে পারে। পশ্চিমের বড় বড় মশা দুই কানের পাশে এসে গান জুড়ে দিল। চোখের পাতা প্রথমে সাড়া দিতে চায় না, কিন্তু মন শঙ্কায় পরিপূর্ণ হয়ে গেল। কি জানি এরা সংখ্যায় কত, প্রচণ্ড ভয় পাচ্ছেন মনে মনে। কারণ কি, পশ্চিমের ডাঁশ ডাঁশ মশা, মানে সাইজে বড়, তারা কানের কাছে এসে গান জুড়েছে। তিনি খুব একটা নড়তে চাইছেন না, পরিশ্রম মানে এতটাই টায়ার্ড লাগছে তার, এত ক্লান্ত তিনি, কিন্তু মনে খুব ভয় হচ্ছে। শঙ্কা মানে ভয় পাওয়া, কি জানি এরা সংখ্যায় কত, মানে কত আছে মশার দল। মাত্র মিনিট দুই, অনিশ্চিত নিশ্চিত হলো, মানে অনিশ্চিত নিশ্চিত হলো মানে তিনি জানতেন না মশার সংখ্যা কত, এবার নিশ্চিত, ঠিক মানে কত সংখ্যা মশা হতে পারে। গুরুদেব বুঝলেন সংখ্যা এরা অগণিত, মানে যাদের গোনা যায় না। সে বাহিনীকে উপেক্ষা করে বিশ্বে এমন বীরপুরুষ কেউ নেই, মানে সেই মশার বাহিনীকে উপেক্ষা করে ঘুমিয়ে পড়বে বা বসে থাকবে বা শুয়ে পড়বে, এমন বীরপুরুষ মনে হয় আর কেউ নেই। এটা তিনি বুঝতে পারছেন। যেমন তার জ্বলুনি তেমনই তার চুলকুনি, যে কামড়াচ্ছে প্রচণ্ড জ্বালা করছে এবং প্রচণ্ড চুলকাচ্ছে।
স্মৃতিরত্ন দ্রুত স্থান ত্যাগ করলেন, ওইখান থেকে উঠে পড়লেন। কিন্তু তারা সঙ্গ নিল, আবার তারা সঙ্গে সঙ্গে গেছে। মশারা তো সঙ্গে সঙ্গেই যায়, সঙ্গে সঙ্গে গেছে। ঘরের মধ্যে জলের জন্য যেমন, ঘরের বাইরে মশার জন্য তেমন। মানে ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্তে তিনি ছুটে বেরিয়েছেন মশার ভয়ে, আর এদিকে বাইরে গেছেন যখন জলের জন্য, মানে মশার জন্য তিনি এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়াচ্ছেন মশার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য। হাত পায়ের নিরন্তর আক্ষেপে, গামছার সঘন সঞ্চালনে কিছুতেই তাদের আক্রমণ প্রতিহত করা যায় না। আক্ষেপ মানে নিরন্তর আক্ষেপ, মানে বারবার নাড়ানো, মানে হাত নাড়ছেন, পা নাড়ছেন বারবার। গামছার সঘন সঞ্চালন মানে গামছাটাকেও নাড়ছেন বারবার। কিছুতেই তাদের আক্রমণ প্রতিহত করা যায় না, মানে আক্রমণকে রোখা যায় না, প্রতিহত মানে রোখা যায় না। স্মৃতিরত্ন এপাশ থেকে ওপাশে ছুটে বেড়াতে লাগলেন। শীতের মধ্যেও তার গায়ে ঘাম দিলে, খুব পরিশ্রম এবং টেনশন যখন মানুষের থাকে তখন শীতের মধ্যেও ঘাম হয়। একজন গুরুদেব মানুষ প্রচণ্ড পরিচর্যার মধ্যে থাকতে অভ্যস্ত, তাকে এরকম একটা নাস্তানাবুদ হতে হচ্ছে অচেনা জায়গায় এসে, স্বাভাবিকভাবেই তিনি টেনশনে পড়বেন এবং তার মধ্যে একটা উদ্বেগ সঞ্চারিত হবে, তাই তিনি প্রচণ্ড ঘামছেন। ইচ্ছে হলো ডাক ছেড়ে চেঁচান, কিন্তু নিতান্ত বালকোচিত হবে ভেবে বিরত রইলেন। কি ইচ্ছা করলো, মানে খুব জোরে চিৎকার করেন, আর পারছেন না, কিন্তু তার মনে হলো ছেলে মানুষের মতো শোনাবে ব্যাপারটা, তাই তিনি সেটাও করলেন না। কল্পনায় দেখলেন নন্দরানী সুকোমল শয্যায় মশারির মধ্যে আরামে নিদ্রিত। মানে তিনি কল্পনা করছেন চোখটা বন্ধ করে, কি কল্পনা করছেন, যে নন্দরানী একটা সুন্দর মশারির মধ্যে নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে। তিনি মনে মনে ভাবছেন বাড়ির যে যেখানে আছে পরম নিশ্চিন্তে সুপ্ত। সুপ্ত মানে যে জেগে নেই, যে আচ্ছন্ন হয়ে আছে, একটু পরেই জাগবে, এরকম অবস্থা। বলছে যে বাড়ির সবাইকে তিনি কল্পনার জগতে দেখছেন, সবাই একটা আচ্ছন্নর মধ্যে আছে, ঘুমিয়ে আছে, সুপ্ত আছে, এরকম দৃশ্য। শুধু তার ছোটাছুটির বিরাম নেই, মানে তিনি শুধু ছুটে ছুটে বেড়াচ্ছেন, আর বাড়ির প্রত্যেকটা মানুষ ঘুমোচ্ছে, নিস্তব্ধ একটা পরিবেশ। কোথাকার ঘড়িতে 4টে বাজলো। বললেন, কামড়া বেটারা, যত পারিস কামড়া, আমি আর পারিনি। মানে এই যে অংশটা তোমরা দেখছো গুরুদেবের এই আচরণ, বোঝা যাচ্ছে কি গুরুদেব মানুষটা কিন্তু বেশ পরিশ্রমী, তৎপর। তিনি কিন্তু মানে ঘুমিয়ে পড়েননি, ওইভাবেই পড়ে থাকেননি, কিংবা চেঁচামেচি করেও কিন্তু মানুষকে জড়ো করেননি। বেশ ধৈর্য আছে ভদ্রলোকের মধ্যে, সেটা আমরা বুঝতে পারছি। মানে তৎকালীন গুরুদেব মানে কিন্তু একটু বেশ রাগী, অন্যরকম চেহারা। এক্ষেত্রে কিন্তু আমরা সে পরিচয় পাই না। গুরুদেব কিন্তু বেশ ভালো মানুষ, এখানে আমরা দেখছি। তিনি অপেক্ষা করছেন। যাই হোক, 4টে বেজে গেল কোনো একটা ঘড়িতে। তিনি তখন সব কিছু ছেড়ে দিয়েছেন, বলছেন কামড়া, যত পারিস কামড়া, আমি আর পারছি না। বলেই বারান্দার একটা কোণে পিঠের দিকটা যতটা সম্ভব বাঁচিয়ে ঠেস দিয়ে বসে পড়লেন। সারাটা রাতের পরিশ্রম, তিনি আর পারছেন না, কি করবেন। এবার যতটা পারলেন পেছনে, মানে কোনো বারান্দার একটা দেওয়ালে পিঠটা ঠেস দিয়ে বসে পড়লেন। পিঠটা যতটা অংশ পারা যায় ঢাকার চেষ্টা করলেন ওই দেওয়ালের মধ্যে। নিশ্চিন্তভাবে এবার বসতে চাইছেন, আর পারছেন না ভদ্রলোক। বললেন, সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে তো এ দুর্ভাগা দেশে আর না। মানে তার ধারণায় প্রচণ্ড দুর্যোগ এবং মশার কামড়ে তার প্রাণটা যাবে। আর এমনিতেই মশার কামড়ে ম্যালেরিয়া হয়, এত মশা যখন কামড়াচ্ছে তার ম্যালেরিয়া নিশ্চিত, তিনি মনে মনে ভাবছেন। তাই বলছেন যদি প্রাণ থাকে, যদি তিনি বেঁচে থাকেন, তাহলে এই দুর্ভাগা দেশে, মানে যেখানে এত দুর্ভোগ, সেখানে তিনি আর নন। যে গাড়ি প্রথমে পাবো সেই গাড়িতে দেশে পালাবো। কেন যে এখানে আসতে মন চাইতো না, তার হেতু বোঝা গেল। হেতু মানে কারণ। তিনি যেহেতু একটু গুরুদেব ধর্মপ্রাণা মানুষ, তার মনে হলো যে এই কারণেই বোধহয় আমার এখানে আসতে মন চাইতো না। ভগবান যা করেন মঙ্গলের জন্য, বিষয় একটা আছেই, তাহলে নিশ্চয়ই ভগবান এই কারণেই আমাকে এখানে মানে মন করছিল না, পাঠানোর ইচ্ছা ছিল না ভগবানের। ওকে, দেখতে দেখতে সর্বসন্তাপহর নিদ্রায় তার সারা রাত্রির সকল দুঃখ মুছে গেল। আচ্ছা, সর্বসন্তাপহর খুব সুন্দর একটা শব্দ, চেষ্টা করবে ভালো শব্দকে মনে রাখতে। সর্বসন্তাপহর মানে কি, যে সমস্ত চিন্তাকে হরণ করে। সমস্ত সন্তাপ মানে চিন্তা, মানে হরণ করা। বলছে সমস্ত চিন্তাকে যে হরণ করে সেই নিদ্রা মানে ঘুম। আমরা একমাত্র কখন সমস্ত কিছু ভুলে যেতে পারি না, নিদ্রার মধ্যে, গভীর ঘুমের মধ্যে। বলছে কিছুক্ষণের মধ্যে সেই নিদ্রায়
তার সারা রাত্রির সকল দুঃখ মুছে গেল, মানে মুছিয়ে দিল। স্মৃতিরত্ন অচেতন প্রায় ঘুমিয়ে পড়লেন, মানে এতটাই তিনি ক্লান্ত, তিনি অচেতনের মতো এবার ঘুমিয়ে পড়েছেন, সব কিছু সহ্য করে নিয়েছেন। এদিকে নন্দরানী ভোর না হতেই উঠেছেন, গুরুদেবের পরিচর্যায় লাগতে হবে। রাত্রে গুরুদেব জলযোগ মাত্র করেছেন, খুব মানে হাস্যকর একটা শব্দ ব্যবহার করলেন লেখক, জলযোগ মাত্র করেছেন। আমরা জলযোগে যা খাই সেটা দুপুরের খাবারের থেকে একটু কমই, কিন্তু গুরুদেবকে প্রচুর পরিমাণে খাইয়েও নন্দরানী বলছেন যা খাইয়েছেন রাত্রে তিনি সেটা সামান্য, জলযোগ মাত্র গুরুদেব করেছেন। কাজে রাত্রিবেলার খাওয়াটা তার কাছে মনে হচ্ছে সামান্য, কারণ রাত্রিবেলা তার মনের মতো খাওয়ানোটা তার হয়ে ওঠেনি, দুপুরবেলা এর থেকেও বেশি করে তিনি খাওয়াবেন, এটা বলতে চাইছেন। যদিচ তা গুরুতর, তবু মনের মধ্যে ক্ষোভ ছিল। জানেন তিনি যে প্রচণ্ড মানে গুরুতর খাদ্যই তিনি গুরুদেবকে খাইয়েছেন, কিন্তু তার মনে ক্ষোভ আছে, হয়তো কম খাইয়েছি, খাওয়া তেমন ভালো হয় নাই। আজ দিনের বেলা নানা উপাচারে তা ভরিয়ে তুলতে হবে। উপাচার মানে সামগ্রী, নানান রকম। বলছে যে দিনের বেলা আমি নানা রকম সামগ্রীতে সেই যেটা শূন্যতা ছিল সেটা ভরিয়ে দেব। নিচে নেমে এলেন, দেখেন দোর খোলা। গুরুদেব তার আগে উঠেছেন ভেবে একটু লজ্জা বোধ হলো, মানে তিনি ভাবছেন আগে উঠে এসে গুরুদেবের সেবা করবেন, তা হয়নি, গুরুদেব উঠে গেছেন, দরজা খোলা, খুব লজ্জা পেয়েছেন। ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখেন তিনি নেই, কিন্তু এ কী ব্যাপার, দক্ষিণ দিকের খাট উত্তর দিকে, তার ক্যাম্বিসের ব্যাগটা জানলা ছেড়ে মাঝখানে নেমেছে, কোষাকুষি আসন প্রভৃতি পূজান্নিকের জিনিসপত্রগুলো সব এলোমেলো স্থানভ্রষ্ট, কারণ কিছুই বুঝলেন না। বাইরে এসে চাকরদের ডাকলেন, তারা কেউ তখনও ওঠেনি। ঘরে উকি দিয়ে কি দেখলেন, প্রচণ্ড একটা লণ্ডভণ্ড পরিস্থিতি। তার গুরুদেবের ক্যাম্বিসের ব্যাগ, ক্যাম্বিস মানে হচ্ছে মানে কাপড়ের তৈরি এক রকমের ব্যাগ, সেই ব্যাগটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সরানো, খাট সরানো, জিনিসপত্রগুলো লণ্ডভণ্ড, মানে একটা ছিন্ন ভিন্ন একাকার পরিস্থিতি। তিনি দেখে অবাক হয়েছেন, তিনি তাড়াতাড়ি চাকরদের ডাকাডাকি শুরু করলেন কিছু না বুঝে, কিন্তু তারা কেউ তখনও পর্যন্ত ওঠেনি। তবে একলা গুরুদেব গেলেন কোথায়? হঠাৎ দৃষ্টি পড়ল, ওটা কি? এক কোণে কালো অন্ধকারে মানুষের মতো কি একটা বসে না? সাহসে ভর করে একটু কাছে গিয়ে ঝুঁকে দেখেন তার গুরুদেব। অব্যক্ত আশঙ্কায় চেঁচিয়ে উঠলেন, ঠাকুরমশাই, ঠাকুরমশাই! অব্যক্ত আশঙ্কা মানে যে আশঙ্কা ব্যক্ত করা যায় মানে যাচ্ছে না, ভাষায় বলা যাচ্ছে না। তিনি প্রচণ্ড একটা ভয় পেয়েছেন। কেন গুরুদেব এইভাবে বসে? তিনি খুব ভয় পেয়ে ঠাকুরমশাই ঠাকুরমশাই বলে গুরুদেবকে ডাকছেন। ঘুম ভেঙে স্মৃতিরত্ন চোখ মেলে চাইলেন, তারপরে ধীরে ধীরে সোজা হয়ে বসলেন। তিনি কিন্তু নিরুত্তাপ একজন গুরুদেবের খুব সুন্দর একটা প্রতিচ্ছবি এখানে দেখানো হয়েছে। তিনি সোজা হয়ে বসলেন। নন্দরানী ভয়ে ভাবনায় লজ্জায় কেঁদে ফেলে জিজ্ঞাসা করলেন, ঠাকুরমশাই আপনি এখানে কেন? নন্দরানী প্রচণ্ড ভয় পেয়েছেন, গুরুদেব মানুষ, লজ্জা পেয়েছেন, তার কাছে তিনি প্রথম ডেকে এনেছেন গুরুদেবকে। কি হয়েছে জানেন না, সমস্ত কিছু তার কাছে ভাবনা দাঁড়িয়েছে। কেঁদে ফেলেছেন ভদ্রমহিলা এবং জিজ্ঞেস করছেন যে কেন তিনি এখানে বসে আছেন। স্মৃতিরত্ন উঠে দাঁড়িয়ে বললেন, সারা রাত দুঃখের আর পার ছিল না যে মা। কেন বাবা? নতুন বাড়ি করেছো বটে মা, কিন্তু ছাদ কোথাও আর আস্ত নেই। সারা রাতের বৃষ্টি বাদল বাইরে তো পড়েনি, পড়েছে আমার গায়ের উপর। খাট টেনে যেখানে নিয়ে যাই সেখানেই পড়ে জল, পাছে ছাদ ভেঙে মাথায় পড়ে। পালিয়ে এলাম বাইরে, কিন্তু তাতেই কি রক্ষে আছে মা? পঙ্গপালের মতো ডাঁশ মশা ঝাঁকে ঝাঁকে সমস্ত রাত্রি যেন ছুবলে খেয়েছে। এধার থেকে ছুটে ওধারে যাই, আবার ওধার থেকে ছুটে এধারে আসি, গায়ের অর্ধেক রক্তবোধ করি, আর নেই মা। খুব শান্তভাবে মা সম্বোধন করে গুরুদেব রাত্রের সমস্ত দুর্যোগের বর্ণনা নন্দরানীকে করলেন। মানে এই যে অংশটা, এই অংশটা কিন্তু আমাদের খুব স্পষ্টভাবে বলে দিচ্ছে যে গুরুদেব শব্দটা মানেই কিন্তু খুব ভয়ঙ্কর, খুব খারাপ, এরকম একটা চিত্র নয়। ভালো গুরুদেবও তখন ছিল, এবং এই গুরুদেব কিন্তু সেই ভালো গুরুদেবের মতোই একজন, মানে বেশ শান্ত ভদ্র এরকম একটা মানুষ। প্রচণ্ড পরিশ্রম গেছে রাতে, মানে নাস্তানাবুদ হয়েছেন তিনি, কিন্তু তিনি স্থির ধীর। তিনি কিন্তু নন্দরানীকে কখনোই তিরস্কার করেননি, খুব বাজে মানে খারাপভাবে কিছু বলেননি। তিনি আক্ষেপ করেছেন যে তুমি ছাদটা নতুন করেছো, খুব শখ করে বাড়ি করেছো, কিন্তু তোমার সমস্ত ছাদে ফাটল ধরেছে, এবং এরপরে তিনি ডেসক্রাইব করেছেন কি কি ঘটেছে।
বহু প্রয়াস বহু সাধ্য সাধনায় ঘরে আনা বৃদ্ধ গুরুদেবের অবস্থা দেখে নন্দরানীর দু চোখ অশ্রু সজল হয়ে উঠল। গুরুদেব আর ঘরে ফিরতে চাইছিলেন না, কারণ তিনি তো ঠিক করেছিলেন এবার আর চলে যাবেন প্রথম ট্রেনে। কিন্তু প্রচুর সাধ্য সাধনা করে খুব অনুরোধ করে উপরোধ করে তিনি নন্দরানী তাকে ঘরে এনেছেন। নন্দরানীর দু চোখ অশ্রু সজল হয়ে উঠল। বললেন, কিন্তু বাবা, বাড়িটা যে তেতলা, আপনার ঘরের উপরে আরও যে দুটো ঘর আছে, বৃষ্টির জল তিনটে ছাদ ফুঁড়ে নামবে কি করে? কিন্তু বলতে বলতে তার সহসা মনে হলো এ হয়তো ওই শয়তান লালুর কোনো রকম শয়তানি বুদ্ধি। সবেমাত্র নন্দরানীর মনে হচ্ছে যে 3 তলা 2 তলা পেরিয়ে দুটো ছাদ ফুঁড়ে লাস্ট একতলার ছাদে গিয়ে জল পড়ছে, এটা কী করে সম্ভব? সঙ্গে সঙ্গে তার মনে হয়েছে তার ছেলে লালু খুব বদমাইশ, খুব দুষ্টু প্রকৃতির ছেলে, এবং তার মতে শয়তান, তারই কোনো একটা শয়তানির সাক্ষী হয়তো এই ঘটনা। এরপর কি হলো? ছুটে গিয়ে বিছানা হাতড়ে দেখেন মাঝখানে চাদর অনেকখানি ভিজে এবং মশারি বেয়ে ফোঁটা ফোঁটা জল ঝরছে। তাড়াতাড়ি নামিয়ে নিয়ে দেখতে পেলেন ন্যাকড়ায় বাঁধা এক চাঙড় বরফ, সবটা গলেনি, তখনও এক টুকরো বাকি আছে। পাগলের মতো ছুটে বাইরে গিয়ে চাকরদের যাকে সম্মুখে পেলেন চেঁচিয়ে হুকুম দিলেন, হারামজাদা লেলো কোথায়? কাজকর্ম চুলোয় যাকগে, বজ্জাতটাকে যেখানে পাবি মারতে মারতে ধরে আন। প্রচণ্ড রেগে গেছেন, গুরুদেব কষ্ট পেয়েছে। তিনি চাকর বাকরকে কী নির্দেশ দিলেন যে যেখানে ওই হারামজাদা থাকবে, ওই লালু থাকবে, তাকে চাপকাতে মারতে মারতে তার সামনে এনে হাজির করতে হবে। লালুর বাবা সেই মাত্র নিচে নামছিলেন, স্ত্রীর কাণ্ড দেখে হতবুদ্ধি হয়ে গেলেন। কি কাণ্ড করছো? হলো কি? হতবুদ্ধি বুদ্ধি লোপ পাওয়া। তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না। তিনি বলছেন, এরকম করছো কেন? এত চিৎকার করছো, কি হয়েছে? নন্দরানী কেঁদে ফেলে বললেন, হয় তোমার ওই লেলোকে বাড়ি থেকে তাড়াও, না হয় আজই আমি গঙ্গায় ডুবে এই মহাপাতকের প্রায়শ্চিত্ত করব। মহাপাতক মহাপাপী, সব থেকে বড় পাপী যাকে বলা হয়। বলছে যে হয় তুমি তোমার লেলোকে ঘর থেকে তাড়াও, আর তা না হলে আমি আজকে আমার এই মহাপাতক, আমি যে পাপ কাজটা করেছি, গুরুদেবের এই অন্যায় গুরুদেবের সাথে যে অন্যায় হয়েছে তার জন্য আমি দায়ী, আমিই পাপী, কারণ আমি গুরুদেবকে এনেছি। আর সেই কারণে আমি গঙ্গায় নিজে আত্মবিসর্জন দিয়ে প্রায়শ্চিত্ত করব। কি করলে সে? বিনা দোষে গুরুদেবের দশা কি করেছে চোখে দেখে এসো। তখন সবাই গেলেন ঘরে। নন্দরানী সব বললেন, সব দেখালেন। স্বামীকে বললেন, এ দস্যি ছেলেকে নিয়ে ঘর করব কি করে তুমি বলো। গুরুদেব ব্যাপারটা সমস্ত বুঝলেন। নিজের নির্বুদ্ধিতায় বৃদ্ধ হা হা করে হেসে ফেললেন। তার এই যে বৃদ্ধ হেসে ফেললেন, এই অংশটায় আমরা কি দেখতে পাচ্ছি? ভদ্রলোক রসিক, একজন রসিক মানুষ, একজন ছেলে মানুষকে তিনি কিন্তু তিরস্কার করেননি, তিনি নিজের নির্বুদ্ধিতায় হেসে ফেলেছেন। নির্বুদ্ধিতা বুদ্ধিহীনতায়। বুদ্ধিহীনতা কতগুলো দেখা গিয়েছিল একটা ভেবে দেখার আছে, যে তিনি খাটটা এ প্রান্ত থেকে ও প্রান্তে সরাচ্ছিলেন, 4টে দিক ঘুরে ফেলেছেন, জলটা তবুও পেটের একই স্থানে পড়ছে, তখনও কিন্তু তার মনে কোনো সন্দেহ হয়নি। তিনি জানেন নন্দরানীর বাড়িটা 3 তলা, তবুও তিনি ভেবেছেন একতলায় শুয়ে শুয়ে যে তার বাড়ির ছাদ ফুটো হয়ে গেছে। এই নির্বুদ্ধিতার জন্য তিনি নিজেই হেসে ফেলেছেন। এতটা নির্বোধ তিনি, নিজেকে নিজেই হাসির পাত্র করে তুলেছেন তিনি, তাই তিনি হেসেছেন। এই অংশের মধ্যে থেকে গুরুদেব চরিত্রের একটা সুন্দর দিক আমরা দেখতে পাই, যে তিনি নিজের ভুলও ধরতে জানেন। তিনি সবসময় অন্যের ভুল ধরে বেড়ান, অভিশাপ দিয়ে বেড়ান, এমন একটা মানুষ তিনি নন। তাই লালুর ছেলে মানুষকে তিনি হাসি মুখে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। লালুর বাবা আর একদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন। চাকররা এসে বললে, লালুবাবু কোঠি মে নেহি হ্যায়। আর একজন এসে জানালে সে মাসিমার বাড়িতে বসে খাবার খাচ্ছে। মাসিমা তাকে আসতে দিলেন না। কি হয়েছে? লালুর বাবা সব কিছু দেখেছে, মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রয়েছে। আসলে লালুর বাবারও তো হাসি পেয়েছে, তাই তিনি মুখটা ফিরিয়ে নিয়েছেন। তিনি যদি হাসেন, তিনি ভাববেন গুরুদেবকে অসম্মান করা হচ্ছে। গুরুদেব নিজেও ভাবতে পারেন এই কথা, এবং লালুর মা রেগে যেতে পারে, সেই জন্য তিনি মুখ ফিরিয়ে দাঁড়ালেন। চাকররা এসে কি বলল? লালুবাবু কোঠি মে নেহি হ্যায়। পশ্চিমের দেশ তো, সেখানে সবাই একটু হিন্দিতে কথা বলছে, অবাঙালির সংখ্যা বেশি, চাকর বাকর অবাঙালি। তারা কি বলল? যে লালুবাবু সারা বাড়িতে নেই, কোঠি মে নেহি হ্যায় বাড়িতে নেই। আর একজন এসে জানালে যে সে মাসিমার বাড়িতে বসে খাবার খাচ্ছে। এই মাসিমা তাকে আসতে দিলেন না। আরেকজন চাকর এসে কি বলেছে, অনেকজন চাকর বাকর থাকে, আমরা আগেই শুনেছি যে এরা ধনী বাড়ি একটা।
কাজে চাকর বাকরের সংখ্যা বেশি। মাসিমা তাকে আসতে দিলেন না। লালু বেশ মাসিমার বাড়িতে মহা সমারোহে কিন্তু মিষ্টি খাচ্ছে, তার কোনো ভ্রুক্ষেপ নেই, এই ঘটনার জন্য কোনো অনুতাপ নেই। এবং চাকর বাকররা যখন তাকে ডাকতে গেছে, লালু আসেনি, মাসিমা তাকে আসতে দেয়নি। মাসিমা মানে নন্দরানীর নন্দর ছোট বোন, তার স্বামীও উকিল, সে অন্য পাড়ায় থাকে। এরপরে লালু দিন 15 আর এ বাড়ির ত্রিসীমানায় পা দিলে না। তার মানে লালুর যে মাসিমা সে নন্দরানীর ছোট বোন, এবং তার যিনি হাজব্যান্ড মানে স্বামী, তিনিও একজন উকিল, সে পাশের পাড়ায় তারা বাস করেন। সেই বাড়িতে লালু গেছে এবং সেখানে বসে আদরে মিষ্টি খাচ্ছে। এই অংশটা দিয়ে বোঝা যায় লালুর মাসির কাছেও লালু খুব আদুরে, সেই জন্য সে আদর করে খাওয়াচ্ছে। এখন ছেলে খাচ্ছে, যাবে না, এ কথা মাসিই বলে দিয়েছে। আর লালু ত্রিসীমানায় 3 দিন আসেনি, মানে দিন 15 আসেনি। তার মানে লালু খুব বুদ্ধিমান প্রকৃতির ছেলে বোঝা যাচ্ছে। সে জানে যে আমরা যে বাংলায় একটা কথা বলি না, যে দূরে যখন চলে যায় মানুষ তখন মানে কোনো রকম রাগটা থাকে না, আস্তে আস্তে স্তিমিত হয়ে যায়। সেরকম একটা ব্যাপার লালুর ক্ষেত্রেও ঘটেছিল। লালু কিন্তু বুঝতে পেরেছিল সে যদি দূরে থাকে মানুষ আস্তে আস্তে ভুলে যাবে তার এই ঘটনার কথা, এবং যত ভুলে যাবে তত দেরি করে যখন সে পৌঁছবে তখন তার রাগ কমে গেলে তার বকা বা অন্য তার প্রতি যে ঘটনাগুলো ঘটতে পারতো তখন সেটা আর ঘটবে না। তাই বুদ্ধিমানের মতো দিন 15 সে বাড়ি থেকে একেবারে বেপাত্তা হয়ে মাসির বাড়ি বসে রইল। এই হলো আমাদের সম্পূর্ণ গল্প। তাহলে আজকে আমরা আমাদের পাঠ্য অংশ এখানে শেষ করছি। আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি এবং সেখানে আমরা লালু গল্পের প্রশ্ন উত্তর পর্ব আলোচনা করব। তাহলে চলো আজকে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি। খুব ভালো থেকো।